তারেক রহমান দেশে এসছেন, লম্বা একটা জার্নি। আগের দিন রাতে রওনা করেছেন, সিলেট হয়ে এসছেন, তারপরে 3 ঘন্টা সম্ভবত পথ পাড়ি দিয়ে তিনি পূর্বাচলে এসে যে বক্তব্য দিলেন, আমি স্তম্ভিত হয়ে গেলাম। মনে হলো এটা আমি আমার দেশের কোনো নেতার বক্তব্য শুনছি না। আমি বিদেশি আন্তর্জাতিক মানের যারা রাষ্ট্রনায়ক বা রাজনীতিবিদ, দার্শনিক, তারা যেভাবে বক্তৃতা দেয়, আমি সেরকম একটা বক্তৃতা শুনলাম। অথচ যিনি বক্তৃতা দিলেন তিনি বাংলাদেশেরই সন্তান, তারেক রহমান। এই তারেক রহমানের আমি বেশ ভাষণ আগে শুনেছি, আমার ভালো লাগেনি। লন্ডনে তিনি এর আগে বক্তব্য দিয়েছেন, তখন ভালো লাগেনি। এখন ভালো লাগছে কেন জানেন? পুরো ভাষণের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। আছে ঐক্যের কথা, শান্তির কথা, নিরাপত্তার কথা, সমৃদ্ধির কথা, যেটা আমি ধরেন রাজনীতি করি না, আমার জন্য দরকার। আমার জন্য কি দরকার? এখানে একটা নিরাপত্তা দরকার। আমার কি দরকার? আমার এখানে একটা অর্থনৈতিক সমৃদ্ধি দরকার, আমার এবং আমার সন্তানদের জন্য, সাধারণ মানুষ হিসেবে। এই কথাটাই তিনি ঘুরে ফিরে বারবার বলছেন। সেখানে ওই ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, উচ্ছেদ করো, শেখ হাসিনার চরম স্বৈরাচার, একটা বারের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ নেই। অথচ গত 15 বছরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করছে। এখানে তো 1 ঘন্টা বক্তৃতা হওয়ার কথা। আগে শেখ হাসিনা, আওয়ামী লীগের নির্যাতন, গুম খুন নির্যাতনের বর্ণনা। তিনি মায়ের কথাও বলছেন যে আজকে আমার মায়ের এই অবস্থার কারণ কি আপনারা জানেন, কিন্তু তিনি নামটা উচ্চারণ করলেন না। তার নিজের ভাইয়ের কথাও বললেন না, কোনো কিছুই বললেন না। বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হবার কথা কিছুই বললেন না। তার দলের নেতাদের গুম হওয়া, খুন হওয়া, নির্যাতিত হওয়া, কোনো কিছুই বললেন না। কোনো বিদ্রুপ, বিদ্বেষ, কিচ্ছু না। শুধু বারবার বলছেন, কয়েকবার বলছেন শান্তি শান্তি শান্তি। অন্তত এই শব্দটা এক লাইনের মধ্যে 3 বার উচ্চারণ করলেন। আর গোটা জুড়ে তিনি বলছেন ঐক্যের কথা, 71 সালের ঐক্যের কথা, 24 আগস্টের গণঅভ্যুত্থানের ঐক্যের কথা, এবং বলছেন যে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি একথাও বলছেন ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছেন, কিন্তু কারা করছেন? তাদের 20 দাস ভেঙে দেব, তাদেরকে এখনই যান 32 নম্বরে, এখনই যান ছায়ানটে, এখনই যান আওয়ামী লীগের ধ্বংসাবশেষ গুলো, সেগুলি ধ্বংস করতে। কোনো উস্কানি নেই, কোনো উস্কানি নেই। অথচ তিনি বিদেশ থেকে আসছেন, আর আমাদের, আর নাম বললাম না, আমিও বলতে চাই না, সে বিদেশ থেকেই যে এই ধরনের বয়ান উস্কানির পক্ষে কষ্ট লাগে আর কি। কষ্ট লাগে এই কারণে যে প্রত্যেকেরই অবদান আছে শেখ হাসিনার এই অপশাসন দূর করার জন্য, কিন্তু তার পরবর্তী সময় নেতৃত্বের শূন্যতার কারণে কি ভয়ঙ্কর একটা মানে পরিবেশ পরিস্থিতি, মব, সন্ত্রাস, রাহাজানি, খুন, গুম। আজকে বিএনপির দেখেন এক নেতার এক মেয়ে, প্রথম একটা বাচ্চা মারা গেছে আগুনে পুড়ে, দরজা বন্ধ করে লক্ষ্মীপুরে, আর আজকে আরেকজন মারা গেছে। হাদির কথা বলছে, কিন্তু তিনি কিন্তু তার নিজের দলেরই কথা বললেন না। উদারতা কাকে বলে দেখেন, সবকিছু চাপা দিয়ে তিনি মনে করছেন যে ওই যে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে পরিবর্তন সম্ভব। তিনি বলছেন আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং এর উক্তিটা উচ্চারণ করে বলছেন আই হ্যাভ এ ড্রিম। তারও একটা ড্রিম আছে। দেখেন এমন একজনের কথা বললেন, তিনি একজন বিখ্যাত দার্শনিক, সেই কালোদের, কৃষ্ণাঙ্গদেরকে যখন কোপানো হচ্ছিল, নির্মূল করা হচ্ছিল আমেরিকার বুকে, তখন তিনি ঐক্যের স্লোগান দিয়ে যে জনপ্রিয়তা অর্জন করলেন। আজকে কিন্তু সেই বক্তব্যটা, সেই ইতিহাসটা তিনি নতুন করে আনলেন। এখন অনেকেই খুঁজতে যাইবেন মার্টিন লুথার কিং কে, কি বলছেন এই ইতিহাসগুলো। মানুষকে শিক্ষিত করা, মানুষকে সভ্য করে তোলা যারা রাজনীতি করেন তাদের দায়িত্ব। আমরা যারা গণমাধ্যম কর্মী, তাদেরও দায়িত্ব মানুষকে জাগ্রত করা, শিক্ষিত করা। কারণ আমাদের সমাজে কি আছে? আমাদের সমাজে নানা রকম হচ্ছে পশ্চাৎপদতা আছে। তার মধ্যে আমাদের শিক্ষা দীক্ষার অভাবের কারণে কিছু মানুষ সারাক্ষণ ধর্মের নামে নানাভাবে উত্তেজিত করে, ভুল অপব্যাখ্যা দেয়। সেই জায়গায় আপনার আমার দায়িত্ব তাদেরকে পথে আনা, ঐক্যের একটা অবস্থান তৈরি করা, এবং সবাই মিলে মিশে বিভেদ ভুলে, অর্থাৎ রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করা। কিন্তু আমরা গত 1 বছরে আমরা কি দেখলাম?
উল্টা দেখলাম। বরং সেই উস্কানিতে পা দিয়ে আমাদের মব একটা বাহিনী তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। তারা মানে লাশ তুলে পোড়াচ্ছে, জীবন্ত মানুষকে হত্যা করতেছে, হাদির মতন মেধাবী তরুণকে গুলি করতেছে। এই কারণে সমস্ত মিলায় আজকে তারেক রহমানের সংক্ষিপ্ত ভাষণ, আমি চিন্তা করি এত লম্বা জার্নি করে এক্সটেম্পো ভাষণ কিভাবে মুক্তি আসতে পারে, কোনো ক্লান্তি নেই, কোনো মানে উচ্ছ্বাস, মানে এই সন্তান এসে বলছেন যে আমি মাকে আগে দেখার কথা, দেখেন আপনাদের কাছে আসছে, তার মানে মায়ের থেকে আপনাদের কত ভালোবাসি, কারণ আপনারা দলকে দেশকে রক্ষা করে চলেছেন, ফলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা বেশি। চিন্তা করতে পারেন কত উদার মন নিয়ে তিনি কথাগুলি বলছেন। যদিও আমার একটু কষ্ট লেগেছে যে তারেক রহমানের মঞ্চে কাছাকাছি আসার পরে এই ধরনের ঠেলাঠেলিটা কাম্য ছিল না। আবার এটাও সত্য যে 17 বছর নেতা কর্মীরা চলছেন, সেই দলকে সেই দলের নেতাকে কাছ থেকে দেখেনি, সেই উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা জোয়ারে পরিণত হয়েছে। সে কারণে এরকম একটা পরিস্থিতি, যাক আরেকটু হয়তো নেতাকর্মী সংযত হলে ভালো লাগতো। কিন্তু সব মিলায়ে লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে এইরকম একটি অনুষ্ঠান করা, এটা অত্যন্ত ঝুঁকির কথা। আমি মনে করছিলাম যে উনি হয়তো হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আসবেন, এভার কেয়ারে পাশে নামবেন, ওখানে মাকে দেখে তারপরে হয়তো উনি কাছাকাছি রাস্তা তারপরে যাবেন। কিন্তু তিনি উল্টা করলেন আর কি, প্রায় 3 ঘন্টা ধরে নেতা কর্মীদের দিকে, এবং দেখলাম যে একটা মুহূর্তে উনি বসেননি, পুরোটা সময় দাঁড়ায় থেকে। চিন্তা করতে পারেন 12 ঘন্টা ফ্লাইটে জার্নি, লন্ডন থেকে বাংলাদেশ, সিলেট ঢাকা, তারপরে মাটি ছিলেন দেশের মাটি 17 বছর 3 মাস পর, তারপরে 3 ঘন্টা ব্যাপী এইরকম মানে টান টান উত্তেজনা, টান টান উৎসব, এবং দাঁড়িয়ে থেকে নেতাদেরকে তাদের যেই আকাঙ্ক্ষা পূরণ করা, নিজেকে দেখানো, তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানানো, এই কাজ করতে করতে তিনি যখন ভাষণ দিচ্ছেন মনে হচ্ছে যেন এইমাত্র তিনি বাসা থেকে আসলেন এবং ভাষণ দিলেন। আমি সত্যি মানে আমার ধারণা বাইরে ছিল, এবং বারবার আল্লাহর কাছে মোনাজাত করছিলাম যে শেখ হাসিনার মুখ দিয়ে যে আগে যে প্রতিহিংসা, উচ্ছেদ করো, এরে মারো, ওরে ধরো, এর হাত পোড়ায় দাও, এ করো তা করো, এই কথাগুলি যাতে না হয়। কিন্তু আমার ভাবনার আগে বোধহয় উনি আরো ভেবেছেন, এবং আমি আসলে আমার কোনো মনে পড়ে না যে উনি তার আজকে বিএনপির এই পরিণতির জন্য যারা সবচেয়ে বেশি দায়ী তাদের ব্যাপারে তিনি কোনো কটু মন্তব্য করেছেন। এটা একটা বিশাল বড় গুণ। যাক, আমি মনে করি যে মানুষের যেই কথাগুলো, আমার যে কথাগুলো যে কারণে আমি উদ্বিগ্ন, নিরাপত্তা, তারপরে হচ্ছে শান্তি, মানে ঐক্যের আবহ তৈরি করা, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, এবং অর্থনৈতিক সমৃদ্ধি, যেই জায়গাগুলো আজকে সবচেয়ে ঘাটতি সেই জায়গায় তিনি কথা বলেছেন, এবং আমার ধারণা দেশের মানুষ এটা